সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আমার এই নতুন ভিডিওটা তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে কিসের উপর হতে চলেছে। থাম্বনেল আর আমার ফেসবুক, ইনস্টা, ইউটিউব শর্টস দেখেই তোমরা বুঝে গেছো যে আমি রিসেন্টলি গিয়েছিলাম বেনারসে। তো বেনারস ট্যুর সম্পর্কে ভালো একটা ভিডিও করি। আর যেহেতু আমার কদিন আগেই করা শান্তিনিকেতন ব্লগটা তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছিলে, তাই ভাবলাম এই ধরনের টুকটাক ব্লগও নিজের চ্যানেলে আনি। তো আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব বেনারস ট্যুরের A to Z ডিটেলস, যাওয়া, থাকা, প্লাস সেইখানের কেনাকাটি এবং মানুষজন সম্পর্কে ডিটেল ভিডিও, যেটা আমি নিজে অবজার্ভ করেছি। বেনারস কিন্তু বিগিনার্সদের জন্য নয়, এই কথাটা আমি একটা ব্লগে দেখেছিলাম। ট্রাস্ট মি, ঘুরে আসার পর আমি নিজেই এটা সবাইকে অ্যাডভাইস করব যে বেনারস বিগিনার্সদের জন্য সত্যিই নয়। এবার তোমাদের মনে হবে যে বিগিনার্সদের জন্য যদি না হয় তাহলে এটা আমার ফার্স্ট ট্যুর, তো আমার জন্য এটা কী করে হলো? আমার জন্য এটা ছিল না। ট্রুলি স্পিক, আমি অনেক জিনিস এক্সপিরিয়েন্স করেছি যেগুলো আমি চাই তোমার সাথে শেয়ার করি, যাতে আমি যেটা ফেস করেছি তোমরা যাতে না করো। আরও একটা জিনিস, যে পজিটিভ জিনিসগুলো আমি ফেস করেছি সেগুলো যাতে তোমরা ডেফিনেটলি করো। আমি চাই আমার বেনারস ট্যুর থেকে যে সমস্ত অভিজ্ঞতা আমার হয়েছে সেগুলো জাস্ট তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে, এই কারণেই ভিডিওটা বানানো। এইখানে আমি তোমাদের সমস্ত ধরনের ডিটেলস দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্টেই বলি, বেনারসে গিয়ে আমার প্রথম যেটা অভিজ্ঞতা সেটা হলো এয়ারবিএনবি হোটেলে থাকা। প্রথম কথা, এয়ারবিএনবি কোনো হোটেল না, এটা আমারই উচ্চারণটা ভুল হয়েছে। এয়ারবিএনবি হলো একটা হোম, মানে ধরো আমার বাড়িতে দোতলাতে আমি থাকলাম, একতলাটা আমি চাইলাম ভাড়া দিতে, বাট আমি চাই না লোকাল কাউকে ভাড়া দিতে। আমি চাই এয়ারবিএনবি থ্রু যারা ট্যুরিস্ট আসবে তাদেরকে থাকতে দিয়ে দেয়। জিনিসটা 2-3 দিনে কন্ট্রাকচুয়াল হবে এবং তারা আমার সাথেও ভালোভাবে থাকবে। ফার্স্ট এক্সপিরিয়েন্স এয়ারবিএনবিতে জাস্ট ফাটাফাটি, মানে আমি এতটা ভাবিনি। আমি এর আগে প্রচুর হোমস্টেতে থেকেছি, প্রচুর হোটেলে থেকেছি, রিসর্টে থেকেছি, তোমরা দেখেছো, তোমার সাথে অনেক ব্লগ শেয়ার করেছি, বাট এয়ারবিএনবি ইজ সামথিং ডিফারেন্ট। বাট এটাও হতে পারে যে আমার জন্য, কারণ এয়ারবিএনবি অলওয়েজ ডিপেন্ড করে তোমার হোস্টের ওপর। কারণ এই জিনিসটা নিয়ে আমার ভীষণ ভয় ছিল যে আমি কিন্তু এখানে পার্টিকুলারলি কারোর বাড়িতে গিয়ে থাকছি অ্যাজ আ গেস্ট, তো সেখানে আমাকে কিন্তু বাড়ির যিনি হোস্ট তার প্রোটোকল কিছু মেনটেন করতে হবে। আর প্রত্যেকটা এয়ারবিএনবির একটা আলাদা প্রোটোকল থাকে। তুমি যেখানে যে হোস্টের কাছে গিয়ে থাকছো তার প্রোটোকলটা তোমাকে দেখে নিতে হবে অবভিয়াসলি। তাই যে কোনো হোটেল বা যা কিছু বুক করার আগেই তোমাদের কিন্তু তাদের যে ইনফরমেশন বা তাদের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। এইবার আমি বলি আমি এয়ারবিএনবির কোন হোটেলে ছিলাম। আমি জাস্ট তোমাদের দেখাবো যে এয়ারবিএনবির এই হোটেলটা এত ভালো, মানে আমি তোমাদের বোঝাতে পারবো না। এটা রুমগুলো এতটা লাক্সারিয়াস, এত সুন্দর এখানের হোস্টের বিহেভিয়ার, প্লাস হচ্ছে এইখানে একটা অ্যামেজিং অনুভূতি যে আমি বলে বোঝাতে পারবো না। সেকেন্ড হচ্ছে এনারা খুব ভালোভাবে তোমাকে ওয়েলকাম করবেন। ড্রিঙ্কস, ফুডস, ডেতে আমরা একটা গিফট পেয়েছিলাম ওদের তরফ থেকে স্পেশাল, যেটা আমাদের মুডকে আরও হ্যাপি করে দিয়েছিল। থার্ড যেটা আমি বলবো সেটা হলো যে হোস্টের 24 আওয়ার্স একটা দায়িত্ব, আমাদের কখন কি লাগবে। আমরা কিন্তু যতদিন এয়ারবিএনবিতে ছিলাম, আমরা তো 2 নাইট 3 ডেজের ট্রিপে গিয়েছিলাম, তো 3টে দিনই আমি বলবো। 3 নম্বর দিন বিকেল 5টার সময় আমরা ওখান থেকে বেরিয়েছি। আমরা 3 নম্বর দিন অবধি কোনো দিন ওনাকে কিন্তু কল করিনি যে এটা আমাদের প্রবলেম হচ্ছে, কারণ প্রবলেমের কোনো জায়গায় ছিল না। ভীষণ স্মুথ একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, ভীষণ লাক্সারি, ভীষণ একটা সফিস্টিকেট একটা জায়গা ছিল যেখানে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। মানে বাথরুম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ফার বেটার ছিল। এতদিন অবধি আমি যে সমস্ত হোটেলে থেকেছি, মোটামুটি আমি বলবো বাঙালি মধ্যবিত্তদের পক্ষে 3-4 হাজার টাকার যে হোটেলগুলো, সেইগুলোর তুলনায় এয়ারবিএনবির এই হোটেলটি, যেটির মাত্র ভাড়া ছিল 1700 টাকা পার ডে, সেটা আমাকে এর থেকে অনেক বেশি, মানে আমার মনে হয়েছে যদি ওটা অ্যাজ আ হোটেল আমি কনসিডার করি, ওটা মিনিমাম 5000 টাকা পার ডে ভাড়া হওয়া উচিত ছিল। বাট সেটা আমি পেয়েছি 1700 টাকা। ইভেন আমি না, তোমরা বুক করলেও তোমরাও সেম প্রাইসই পাবে। আমি যে এয়ারবিএনবি হোটেলে ছিলাম বারাণসী গিয়ে সেখানেই উঠতে, তো একদম ফ্রিলি কমেন্ট করো, আমি অবভিয়াসলি লিঙ্ক দিয়ে দেবো। এইবার আমি বলি, থাকা তো হয়ে গেল, খাওয়া দাওয়া। তো বেনারসে খাওয়া দাওয়া বলতে স্পেশালি সেটা হলো লাস্সি। বেনারসের প্রচণ্ড ফেমাস ব্লু লাস্সি। আমি গিয়েছিলাম ব্লু লাস্সিতে। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলবো ব্লু লাস্সি ওভাররেটেড, এতটাও ভালো না যতটা নিয়ে বাড়াবাড়ি করা হয়।
তবে হ্যাঁ, আমি বলবো ব্লু লাসির যিনি মালিক, আমি জানি না তিনিই মালিক কিনা, আমি অধিকাংশ ব্লগে তাকেই দেখেছি এবং আমার সাথেও ওই ছেলেটিই দেখা হয়েছিল। ছেলেটির ব্যবহার প্রচণ্ড ভালো, প্রচণ্ড অমায়িক ব্যবহার। আমি যদি ব্লু লাসির টেস্টের কথা বলি, আমার প্রচণ্ড সুগারি লেগেছে, আমার একটু বেশিই মিষ্টি লেগেছে। লাসি একটা গ্লাস 120 রুপিস নেয়, 120 টাকায় ওই গ্লাসটা খেলে রাতের ডিনারের কোনো প্রয়োজন পড়ে না, এটা খুব সত্যি কথা, পেট পুরো ভরে যায়। বাট যেটা আমার মনে হচ্ছে প্রচণ্ড বেশি মিষ্টি। তো যারা একটু কিটকিটে মিষ্টি পছন্দ করো না, মানে আমার মতো, আমি ওটা খাওয়ার পর লেবু জল খুঁজে খেয়েছিলাম, মানে এমন একটা মিষ্টি আমার ভমিটিং আসছিল, তো তাদের জন্য ব্লু লাসি নয়। তো 120 রুপিসে তোমরা ব্লু লাসি না খেয়ে আরেকটা লাসি খেতে পারো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দাদার দোকান, এই দাদার দোকানে ভীষণ ভীষণ ভালো লস্যি পাওয়া যায়, প্লাস এখানে ভীষণ ভালো রাবড়ি লস্যি পাওয়া যায়। ব্লু লাসিতেও কিন্তু রাবড়ি ফ্লেভারটা থাকে বা রাবড়ি একটুখানি মালাই দেওয়া থাকে, আর এই দাদার দোকানেও সেমই পাওয়া যায়, রাবড়ি আলাদা করেও পাওয়া যায়। আমি ব্লু লাসিও খেয়েছি, রাবড়িও খেয়েছি, আমি দুটোই বলবো একদম 10 on 10। আমি বলছি না ব্লু লাসি খারাপ, আমি আবারও বলছি তোমরা যদি ট্রাই করতে চাও অবভিয়াসলি ট্রাই করো, তোমরা ব্লু লাসি খাও। বাট আমি বলবো অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, ব্লু লাসিকে আমি 10-এ 9 দিলে এই দাদাকে আমি 10-এ 100 দিয়ে দিতে পারি, এত ভালো। আর এই দাদার ব্যবহারও ভীষণ ভালো। ইনফ্যাক্ট আমরা 2 দিন এই দাদার দোকানে গিয়েছিলাম। একদিন আমরা এমনি বেনারসের গলি দিয়ে ঘুরতে ঘুরতেই হঠাৎ লাসিটা দেখে দাঁড়ালাম, তো লাসিটা ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো। নেক্সট ডে আমরা এমনি আস্তে আস্তে হঠাৎ চোখে পড়ে গেছে ওটা দাদার দোকান। দাদা আমাদের দেখেই বলছে এই তো এদিকে, মানে একটা সার্টেন একটা ভাইব ছিল, যেন বলছে ওই তো নিজের পাড়ার গলির মধ্যে গেছিলাম একটা ব্যাপার। সেকেন্ড, বেনারসের যেটা বিখ্যাত সেটা হলো পান। বেনারসি পান তোমরা বেনারসের যে কোনো জায়গায় যাও সেম খেতে। আমি অনেকগুলো দোকানে ট্রাই করেছি, আমি বলবো সেম খেতে, প্রত্যেকটা দোকানে সেম। আমি এটা বলতেই পারবো না যে এই দোকানটা চলে যায়, এই দোকানটা ভালো, সেম খেতে। সেম হচ্ছে কচুরি, ওখানে ক্লাব কচুরি, বিভিন্ন ধরনের কচুরি, মানে পুর দেওয়া কচুরি, লুচি টাইপসের যে কচুরি হয়, ছোটো ছোটো যে কচুরিগুলো হয়, সব কচুরি আমি খেয়েছি সেম। লাঞ্চ এইগুলো যেগুলো ছিল লাসি, পান, কচুরি, এগুলো তো টুকটাক, বাট লাঞ্চ বাঙালির কাছে একটা বড় ব্যাপার। তো আমি বলবো চোখ বুঝে স্যাফরনে চলে যেতে পারো, স্যাফরনের লাঞ্চের মেনু ভীষণ ভালো থাকে, বাট স্যাফরন কিন্তু বিট কস্টলি। যদি তোমরা স্যাফরনকে অ্যাভয়েড করতে চাও, তোমরা একদম গদুলিয়া চক বরাবর সোজা যেতেই দেখবে এই দোকানটা পড়ে। এই দোকানের খাবার ভীষণ ভালো, মানে আমরা পনির খেয়েছিলাম, অবভিয়াসলি ওখানে ওই চত্বরটা নিরামিষই খাবার পাওয়া যায়। তার থেকে একটুখানি এগোলে স্যাফরনের ওইদিকে হাঁটলে কিছু আমিষ হোটেল তোমরা পেয়ে যাবে। বাট নিরামিষের মধ্যে যদি খেতে চাও এবং ভালো খাবার খেতে চাও, আমি বলবো এই হোটেলটায় তোমরা খেতে পারো, এটা গদুলিয়া চকেই রয়েছে, ভীষণ ভীষণ ভালো খাবার। ফোর্থ, আমি বলবো যারা বেনারস যাচ্ছ তাদেরকে অনেকেই বলবে যে ওখানে কিন্তু পিৎজা পাওয়া যায় না, বার্গার পাওয়া যায় না, একেবারেই না, সেটা প্রাচীন যুগের বেনারস, এখন ওরকম কোনো ব্যাপার নেই। আমরা নিজেরা 12টা 12:30 হতেও না ডমিনোস থেকে পিৎজা অর্ডার করে খেয়েছি, স্পেশালি পিৎজা হাটে পিৎজা ওখানে ভীষণভাবে অ্যাভেলেবেল। তোমরা জাস্ট জোম্যাটো, সুইগি কিছু একটা থেকে আমাদের অফিসিয়াল অ্যাপ থেকে অর্ডার করে দাও, তারা ডোর টু ডোর ডেলিভারি তোমাকে দিয়ে দেবে। তো এইরকম ভাবার কিছু নেই যে গেলেই নিরামিষ খেতে হবে, একেবারেই না, তোমার যদি ইচ্ছে করে তুমি অবশ্যই খাবে। অ্যান্ড মোস্ট ভাইরাল চাট ভান্ডার, কাশি চাট ভান্ডার। এটা আমি ফার্স্ট দেখেছিলাম যখন নীতা আম্বানি এই দোকানে এসেছিলেন, এবং আমি তখনই ফার্স্ট এই দোকানটা সম্পর্কে জানতে পারি। ট্রাস্ট মি, আমার স্বাদটা এখনও মুখে লেগে আছে। মানে বেনারস বলতেই যদি আমার কিছু প্রথমে মনে পড়ে, সেটা কাশি চাট ভান্ডার। এত ভালো চাট ওখানে পাওয়া যায়। বেশিরভাগ মানুষকে বলতে শুনবে যে ওখানে টমেটো চাট ভীষণ বিখ্যাত, বাট ট্রাস্ট মি, পালাং চাট ওখানে সব থেকে ভালো। মানে টমেটো চাট ইটস ওকে, খুব ভালো, আমি 10-এ 10 দিয়ে দিচ্ছি, বাট পালাং চাট, পালং শাকের পাতাকে যে অতটা ভালো খেতে হতে পারে, কাশি চাট ভান্ডার ওটা প্রুফ করে দিয়েছে। আমি ওখানে গিয়ে 3টে জিনিস ট্রাই করেছিলাম। ফার্স্ট তো অবভিয়াসলি দ্য ভাইরাল টমেটো চাট, পালাম চাট যেটা আমার বেস্ট লেগেছে। থার্ড হলো ফুচকা, সেটা আমার মডারেট লেগেছে। কোথাও আমি অ্যাভারেজ টেস্ট পেয়েছি, ঠিক আছে। এবার বলি কেনাকাটা। বেনারস গেলে তোমরা কি কেনাকাটা করবে, মানে বেনারসে কি কি ফেমাস। সবাই জানো যে বেনারস শুনলেই সবার মাথায় প্রথমে একটাই কথা আসে, সেটা হলো বেনারসি। বাট এই বেনারসিকে নিয়েই রয়েছে একটা বড় স্ক্যামটা কীরকম, বেনারসির প্রচুর দোকান রয়েছে। এইবার যে ধরনের মানুষ বা যত ধরনের মানুষ যাচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু গদলিয়া চক বা যে কোনো রাস্তার উপর দোকান থেকেই কেনাকাটি করে। খুব ভেতরে কম মানুষ ঢোকে, আর বেনারসের এত গলি যে সেই গলির মধ্যে মানুষ ঢোকে না। এইবার পড়ে রইল যে গলির মধ্যেই কি ভালো দোকান আছে, একেবারেই না।
বেনারসে গাদুলিয়া চকে একটা দারুণ দোকানে খোঁজ তোমাদের আমি দেবো, কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে বলবো যেটা না বললে এই ভিডিওটা করারই কোনো মানে হবে না। আমি বলি আমার বেনারসি শাড়ি নিয়ে এক্সপিরিয়েন্স। আমরা যেদিনকে কাশী বিশ্বনাথে পুজো দিতে গেছিলাম সেখান থেকে আমরা গাদুলিয়া চক হয়ে আমাদের হোটেলে ফিরছিলাম। হোটেলে ফেরার সময় আমরা জেনারেলি যেটা করছিলাম গাদুলিয়া চক থেকে টোটো ধরছিলাম, মানে রিক্সা টোটো যেগুলো ওখানে পাওয়া যায়। তো প্রচণ্ড রোদ ছিল এবং সেই সময় আমরা ওখান থেকে একটি টোটোকে বুক করি। তো আমাদের এটা খেয়াল করা হয়নি যে টোটোটার মধ্যে কিন্তু একটি লোক চালাচ্ছে এবং একটি টোটোতেই বসে রয়েছেন এবং তিনি লোক ডাকছে যে আপনি যাবেন, আপনি ওখানে যাবেন, আপনি এখানে যাবেন, এরকম করছে। তো অতটা রোদ পুজো টুজো দিয়েছে, আমরা জাস্ট এই জিনিসটাকে বদল করিনি, সেটা আমাদের সব থেকে বড় ভুল ছিল। ওই লোকটি আমাদের বললেন যে হ্যাঁ এখানে যাব, সেম ভাড়া, এমন নয় যে কম বলেছেন যে আমরা লোভে পড়ে উঠে যাব। তো বললে সেম ভাড়া। তো আমরা যে টোটোটায় উঠলাম, মানে টোটো রিক্সা যেটা হোয়াট এভার, আমরা যে উঠলাম, উনি সঙ্গে সঙ্গে আমাদের বলছেন যে ম্যাডাম আমাদের একটা নিজেদের শাড়ির দোকান আছে, একটুখানি ভিজিট করবেন। তো আমি ফার্স্টেই বলি যে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এমনিতেও আমরা এখন শপিংয়ের মুডে নিয়ে টায়ার্ড আছি, সন্ধ্যেবেলা বেরোলে আপনাদের কার্ড বা অ্যাড্রেসে যদি রাখুন আমরা ভিজিট করবো। বলছে প্লিজ ম্যাম চলুন না, রাস্তা দিতে করবে, জাস্ট একবার নামবে। এইটুকু কথা হয়েছে। তাহলে আমি দেখলাম যে ঠিক আছে ভদ্রলোক এত করে বলছেন, তো আমি ওকে ঠিক আছে দেখছি। তো যাওয়ার সময় যাচ্ছি আমার কেন মনে হচ্ছে যে রাস্তা দিয়ে আমি এতদিন আসছিলাম সেটা ওই রাস্তা নয়। যদিও বেশি দূর উনি আমাদের নিয়ে যাননি, গাদুলিয়া চক থেকে উল্টো, যেটা একটা মুসলিম এরিয়া, পুরো মসজিদ চারিদিকে, তো সেই দিকে উনি নিয়ে গেলেন। দিয়ে উনি গাড়িটা থামালেন, বললেন ম্যাম এখানে। তো আমি বলছি নামতেই হবে, বলছে ম্যাম একবার, এরমভাবে জাস্ট রিকোয়েস্ট। ঠিক আছে আমরাও রিকোয়েস্ট রেখেছি, নেমেছি এবং আমরা গলি গলি দিয়ে ঢুকছি। মানে কিছুটা ঢোকার পর না আমাদের নিজেদেরই ভয় লাগছে যে কেন ঢুকছি, বাট লোকজন ছিল। তো আমরা ঢুকলাম দোকানটায় এবং দোকানটায় উনি ঢোকালেন, ঢুকেই বললেন যে শাড়ি দেখান। তো শাড়িটা দেখালেন ওনারা এবং অ্যাভারেজ কলকাতাতে যেমন কাতান বেনারসি পাওয়া যায় সেম 2500-3000 হাজার, যেগুলো কলকাতাতে 900-তে আপনি পেয়ে যাবেন। কলকাতা কেন, শ্রীরামপুর চন্দ্রনগরও সেগুলো 900-1000-এর মধ্যে এসে যায়, কোনো কোয়ালিটির কোনো পার্থক্য নেই। তো আমি জিনিসটা দেখলাম এবং বললাম যে ওকে ফাইন, আপনার দোকানটা চেনা রইল, আমরা সন্ধ্যেবেলা সত্যি মার্কেটিং করতে বেরোতাম, যখন আমি বেরিয়েছি তখন আমরা আপনার দোকান ভিজিট করব। এই কথাটা বলার পর পুরো গল্পটাই চেঞ্জ হয়ে গেল। ওই টোটোওয়ালাটা আমাদেরকে এমন মেজাজ দেখাতে শুরু করি, সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়ে গেল। উনি একটা চেঁচাতে শুরু করলেন যে এই হচ্ছে বাঙালিদের প্রবলেম, আপনারা এরকমই হন, আমার শুধু সময় নষ্ট করলেন, আমার এই করলেন ওই করলেন। আচ্ছা মানে কি বলবো, মানে উনি এরকম বক বক করতে করতে রাস্তা দিয়ে হাঁটছেন লিটারালি, আমরা ওনার পেছন যাচ্ছি যে যেতে তো হবে। তো যেই বেরোলাম উনি সোজা সিটে বসে বলেন যান অন্য টোটো খুঁজে নেবেন, বলে সোজা বেরিয়ে গেলেন। আমার 5-10 মিনিটের জন্য ভীষণ নার্ভাস লাগছিল যে কি হয়ে গেল। আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে আরেকটি টোটো করি এবং সে বলে যে এটা উল্টো রুট। আমরা বুঝতেও পেরেছিলাম এটা উল্টো রুট। তো উনি 20 টাকা করে নিয়ে আবার সেই গাদুলিয়া চকে আমাদের নামিয়ে দেন এবং আমরা ওই গাদুলিয়া চক থেকে আমাদের হোটেলে চলে আসি। তো যেটা আমাদের জেনারেলি ভাড়া লাগতো তার থেকে 20 টাকা এক্সট্রা লেগেছিলো। বাট এটা আমি বলবো না ভদ্রলোক টাকা নিয়েছেন, ওই ভদ্রলোক কোনো টাকাই নেননি। ওনার মেন মোটো ছিল শাড়ির যে দোকান থেকে উনি কমিশন পান সেখানে খদ্দের ঢোকানো, এটাই ওনার কাজ ছিল। আমি এটা বলবো না যে উনি টোটো ভাড়াটা আমার থেকে নেননি, উনি যে আমাকে ভুল পথে নিয়ে গেলেও ওনার যে ওইটুকুনি পারিশ্রমিক সেটা উনি নেননি আমার থেকে। কিন্তু আমি তারপর যখন আস্তে আস্তে মাইনরলি লক্ষ্য করলাম, আমি এটা দেখলাম যারা জেনুইন টোটোওয়ালা, মানে যাদের প্রফেশনটাই হলো টোটো চালানো, হোটেলে হোটেলে পৌঁছে দেওয়া, তারা কিন্তু একাই টোটো বা রিক্সা ওটা চালান। বাট তোমরা কি করে বুঝতে পারবে যে এই ধরনের ঠকবাজি বলবো, কারণ মানুষকে ভুলভাবে বুঝিয়ে, ভুলভাবে ম্যানিপুলেট করে কিছু করা, সেটাকে সৎ ব্যবসায়ী বলা যায় না। তো এই ঠকবাজ ব্যবসায়ীরা তাদের এজেন্টদের রেখেছে, কিভাবে বুঝবে? তাদের রিস্কতে সব সময় একজন চালাচ্ছেন এবং একজন কিন্তু পেছনের, মানে এরম বসার, একটা হচ্ছে ওদিকে মুখুরে বসার, উল্টো দিকটায় বসে আছেন এবং আপনি কোথায় যাবেন, আপনি কোথায় যাবেন। এটা একটা ভীষণ বড় কমন সেন্স, যেটা সবসময় তো মানুষের কাজ করে না। যারা টোটো চালান তারা তো চাইবেনই তাদের ফুল সিট রিজার্ভ হোক, মানুষজনকে নিয়ে তারা যান। তারা তো এটা চাইবেন না যে আচ্ছা আমি টোটো চালাই, একটা লোককে একটু টাকা দিয়ে রাখি যে টোটো জন্য কাস্টমার ডেকে দেবে। এটা তো ভীষণ বড় একটা ভুল। কিন্তু সবসময় মানুষের মাথা কাজ করে, কারণ আমরা ভাবি না। বাট ওই জন্যই বললাম বেনারস কিন্তু বিগিনার্সদের জন্য নয়। তো সবসময় চোখ কান খোলা রাখা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বেনারস। এটা গেল বেনারসি দোকানগুলো আছে সেইগুলো নিয়ে বলা। একটা
কঠিন সত্য, যেটা আমার মনে হয় অবভিয়াসলি আমার ভিডিওটা দেখে যদি তোমরা যাও, তোমরা এসে আমাকে থ্যাঙ্কস লিখবে। কারণ এটা একটা হয় যে কোথাও ঘুরতে গিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরলে না ভালোগুলো আর মনে পড়ে না, ওইটা ভীষণ হন্ট করে। যদিও আমার সেই নেচারটা নেই, আমি সবসময় পজিটিভটাকেই গ্রহণ করি এবং নেগেটিভটাকে চেষ্টা করি যতটা সম্ভব ফেলে দিতে। বাট কোথাও একটা গিয়ে যেহেতু মেয়েরা মিলে গেছি তো একটা ভয় লাগে। তোমাদেরকে তাহলে যেতে হবে গাদলিয়া চকের এই দোকানটা। এই দোকানটা একেবারে গাদলিয়া চকের উপরেই, জাস্ট একটুখানি রাইটে ঢুকেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। এইখানে যে আঙ্কেল থাকেন তার ব্যবহার ভীষণ ভীষণ ভালো, তিনি ধৈর্য ধরে তোমাকে সব কটা শাড়ি দেখাবেন। এই দোকানের শাড়ি এত এত ভালো, মানে কলকাতা বা যে কোনো লোকাল মার্কেটের শাড়ি আর এই শাড়ির মধ্যে তোমরা একটা হিউজ ডিফারেন্স পাবে। আর এই দোকানের সমস্ত স্টাফেরও ব্যবহার ভীষণ ভালো। তোমরা যে ধরনের শাড়ি দেখতে চাও, যতগুলো দেখতে চাও, মানে এটা ম্যাটার করে না যে আমি একটা শাড়ি কিনবো তো আমি 10টা দেখবো না। আমি তো চাই যে আমি 10টা দেখবো, সেখান থেকে সিলেক্ট করে একটা বেস্ট নেব। আমি তো সেখানে শুধু শাড়ি কিনতে জানি পাইকারি রেটে, যে আমি 1000টা শাড়ি কিনবো তবেই তিনি আমাকে অনেক দেখাবে। আমি যেমন এই বেনারসিটা কিনেছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এবং সামনেও তোমাদের একবার দেখিয়ে দেবো। এরকম একটি প্যাকেটে ওনারা দিয়েছেন, এবং এই হলো সেই বেনারসি। মানে আমি বলবো যে এখানে বেনারসির যে কাপড়ের কোয়ালিটি তার থেকে অনেক অনেক আলাদা। প্লাস হচ্ছে ভীষণ লাইট, ভারী ব্যাপারটা এটার মধ্যে একেবারেই নেই। এবং ওখানে কিন্তু বেনারসির স্টার্টিং প্রাইসই তোমাদের বলবে 4000 থেকে, এবং এই বেনারসিগুলো তোমাদের আরও দাম পড়বে। বাট মাথায় রেখো, যখনই তোমরা কোনো বাইরেকার শহরে বা যে কোনো মার্কেটে কেনাকাটি করবে, বার্গেনিং কিন্তু মাস্ট। আমি যেমন এই শাড়িটা বার্গেনিং করে কিনেছি মাত্র 1700 টাকা, কিন্তু তোমরা যদি বার্গেনিং না করো এটাই তোমাদের 5-6 হাজারে কিনতে হতে পারে। তো বার্গেনিং কিন্তু মাস্ট। আরেকটা জিনিস বেনারসের ভীষণ বিখ্যাত, সেটা হলো ধূপকাঠি। বেনারসে যে ধরনের ধূপকাঠি পাওয়া যায় সেগুলো এখানে লোকাল মার্কেটে পাওয়া যায় না, পাওয়া গেলেও সেগুলোর দাম অনেক বেশি থাকে। বেনারসে বিভিন্ন ফ্লাওয়ারের ফ্লেভারে যে ধূপকাঠি পাওয়া যায় সেটা কিন্তু সত্যিই রেয়ার। তোমরা চাইলে সেগুলো কিনতে পারো। আমি যেমনি কিছু গিফট পারপাসে কিনেছিলাম, একটা আমি তোমাদের দেখাই, যেটা আমি নিজের বাড়ির জন্য কিনে রেখেছি। সেটা হলো এটা কাঁচা বেল ফুলের যে গন্ধটা, মানে বেল ফুলের যে গন্ধটা সেইটা, তো ধূপটা ধরলেই না পুরো বেল ফুলের মতো একটা গন্ধ আসছে। আমি এরকম অনেকগুলো কিনেছি গিফট পারপাসে, চন্দন, গোলাপ, কেওড়া একটা ছিল, তো এইরকম কিনেছি। তো তোমরা চাইলে গিফট পারপাসে ধূপ কিনতে পারো। আদারওয়াইজ বেনারসের সেরকম কিছু কেনার নেই। যেগুলো তোমরা পাবে সেগুলো কলকাতাতেও পাওয়া যায়, মানে সেগুলো ইম্পোর্ট হয় এখান থেকে, সেগুলো ওখানের অথেন্টিক কোন জিনিস না যেটা তোমরা ওখান ছাড়া পাবে না। ফাইনালি ডান, অনেক বকবক করে ফেলেছি। আর আমি ঘুরে যে অভিজ্ঞতাটা সংগ্রহ করেছি, যেটা ভালো লেগেছে, যেটা খারাপ লেগেছে, সবই তোমার সাথে শেয়ার করে ফেলেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। বাই।